প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নাজমুল হোসেন স্যার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আমি আশা করছি তোমরা এর আগের সবগুলো ভিডিও লেকচার তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আগের লেকচারগুলো দেখে আজকের ক্লাসটি করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ প্রত্যেকটি টপিক আসলে অন্য অন্য টপিকের সাথে রিলেটেড, এই জন্য যে টপিকগুলো আগে করানো হয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের যদি ধারণা ভালো না থাকে তাহলে পরের টপিকগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তা আমরা আজকে আলোচনা করব নতুন যে টপিক সেটি হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তি। এবং এটি শুরুতেই এই টপিকটি সম্পর্কে একটু বলে নেই। এটি আসলে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই প্রযুক্তিটি আসলে আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্বর বিবেচনায় কিন্তু এই টপিকটি নিয়ে তোমাদের যে মূল বোর্ড পরীক্ষা এবং কলেজের বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে অনেক কোশ্চেন আসতে দেখা যায়। সুতরাং তোমরা এই টপিকটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে আলোচনা করব বায়োমেট্রিক্স প্রযুক্তি। বায়োমেট্রিক্স প্রযুক্তি বিষয়টি কি, এটি বুঝতে হলে আমরা প্রাথমিক লেভেলে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তোমাদের দিতে চাই। সেটি হচ্ছে যে আশা করি তোমরা অনেকেই মোবাইল স্মার্টফোন ব্যবহার করো, এবং যারা ব্যবহার করো না তাদের হয়তো বাবা মা বা অন্য কারো আপনজনের স্মার্টফোন তোমরা দেখেছো। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে স্মার্টফোনে সিকিউরিটি সিস্টেম অর্থাৎ স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে অনেকে কিন্তু তোমরা দেখবা যে আঙুলের ছাপ ব্যবহার করে থাকে। এটি মোবাইল ফোনের বা স্মার্টফোনের কখনো পেছনের দিকে থাকে, আবার কখনো সামনের দিকেও থাকে। আবার তোমরা কখনো কখনো দেখবা যে ফেস রিকগনিশন সিস্টেম অর্থাৎ মানুষের মুখমণ্ডলের সামনে যার স্মার্টফোনটা তার সামনে যদি ধরা হয় এবং এই সিস্টেমটা যদি চালু করা থাকে তাহলে এই মুখমণ্ডলের সাথে মিল রেখে অথবা ভয়েসের সাথে মিল রেখে, কণ্ঠস্বরের সাথে মিল রেখে অথবা চোখের যে রেটিনার সাথে মিল রেখে কিন্তু এই স্মার্টফোনের লক তোমরা দেখেছো। তাহলে এই বিষয়গুলো আমরা আরো ডিটেলসে আজকে আলোচনা করব। তা এর আগে তোমরা একটু এই ছবিগুলো খেয়াল করো। দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিভাইসের উপরে এখানে দুইটি আঙুল দেয়া হচ্ছে, অর্থাৎ আঙুলের ছাপ দেয়া হচ্ছে এই একটা প্রযুক্তির মাধ্যমে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই প্রযুক্তিটি মূলত ন্যাশনাল আইডি কার্ড যদি তোমাদের থেকে থাকে, যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না থাকার কথা, কিন্তু তোমরা দেখবা অথবা তোমরা মোবাইলের সিম ক্রয় করে থাকো যদি নিজের নামে, তাহলে দেখবা একটা ডিভাইসের উপরে কিন্তু এরকম আঙুলের ছাপ দিতে হয় এবং এই আঙুলের ছাপ দেওয়ার পরে এই ডিভাইসে এই যে ছাপটা থাকে এটা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কম্পিউটারের সাথে ম্যাচ করে তোমার নামে আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট করা হয়। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্ট দেয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি হাতের তালুর বিভিন্ন অংশ নিয়ে এখানে কিন্তু ডাটাগুলো কম্পিউটারে সেভ করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসটাকে বিভিন্ন অ্যাঙ্গুলারে ভাগ করে ফেসটা রিকগনিশনের চেষ্টা হচ্ছে এবং এই ছবিটায় দেখছি আমরা যে এখানে ভয়েস রিকগনিশনের একটা ব্যবস্থা, অর্থাৎ হয়তো সে ভয়েস আগে থেকে সেভ করা আছে সেটার সাথে ম্যাচিং করে সে কোনো কিছু করতে চাচ্ছে। একই সাথে আমরা এই ছবিটায় দেখছি যে আমরা চোখের রেটিনা স্ক্যানের একটা বিষয় দেখতে পাচ্ছি। আসলে এই সব বিষয়গুলোই আসলে মূলত বায়োমেট্রিক্স প্রযুক্তি। তা আমরা এই বায়োমেট্রিক্স প্রযুক্তি সম্পর্কে একটু বিস্তারিত জানার আগে আমরা এই জিনিসগুলো দেখে মোটামুটি একটা নলেজ নিতে পারছি যে এখানে বায়োলজিক্যাল ডেটাগুলো কম্পিউটারের মধ্যে নিয়ে সেই ডেটাগুলোর সাথে কম্পেয়ার করে একটা সিকিউরিটি সিস্টেম আসলে চালু করার জন্যই মূলত এই বায়োমেট্রিক্স প্রযুক্তিটা ব্যবহার হয়ে থাকে। তাহলে এবার আসি আমরা এই বায়োমেট্রিক্স প্রযুক্তির ডেফিনেশনটা আমরা একটু দেখব, সংজ্ঞাটা দেখব। পরীক্ষার সময় ধরতে হবে যে এটি আসলে বায়োমেট্রিক প্রযুক্তি। খেয়াল করো, এখানে বলা আছে যে গ্রিক শব্দ বায়ো যার অর্থ হচ্ছে প্রাণ বা জীবন, ও ম্যাট্রিক যার অর্থ হলো পরিমাপ করা। তাহলে এই দুইটি শব্দ একত্র করলেই কিন্তু আমরা পাই বায়োমেট্রিক। তাহলে বায়োমেট্রিক বিষয়টা কি? বায়োমেট্রিকের বায়ো অর্থাৎ জীবন বা প্রাণ এবং ম্যাট্রিক হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ এ পদ্ধতিতে বায়োলজিক্যাল ডেটা পরিমাপ ও বিশ্লেষণ করা হয়। বায়োলজিক্যাল ডেটা কি? মানে এই যে প্রাণ বা জীবন আছে যার, তার ডেটাগুলোকে পরিমাপ করা হয় ও বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা এই মানুষের বায়োলজিক্যাল ডেটা, মানুষের প্রাণ আছে, বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণ করা হয় এই বায়োমেট্রিক প্রযুক্তিতে। আমরা যদি আরো একটু স্পেসিফিক ভাবে বলি যে কোনো ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করার পদ্ধতিকেই বায়োমেট্রিক পদ্ধতি বলে। বিষয়টি এরকম, কোন ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। গঠনগত বৈশিষ্ট্য কোনগুলো? গঠনগত বৈশিষ্ট্য হচ্ছে ফিজিওলজিক্যাল,
বৈশিষ্ট্য, ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্য বা গঠনগত বৈশিষ্ট্য কি কি, অর্থাৎ ব্যক্তির গঠন কেমন, শরীরের আকৃতি গঠন কেমন, সেটার উপর ভিত্তি করে তাকে কিন্তু আলাদা করা যেতে পারে। যেমন চোখের আকৃতি, প্রত্যেকটি মানুষের কিন্তু চোখের আকৃতি ভিন্ন ভিন্ন। আবার ফিঙ্গারপ্রিন্ট, তোমরা জানো প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভিন্ন ভিন্ন, ডিএনএ ভিন্ন ভিন্ন, তাদের ভেইন প্রিন্ট অর্থাৎ তাদের যে রক্ত প্রবাহের যে ভেইন, এই ভেইনের প্রিন্ট কিন্তু ভিন্ন ভিন্ন। একই সাথে প্রত্যেকের ফেসের স্ট্রাকচারও কিন্তু ভিন্ন ভিন্ন, তাদের যে কানের স্ট্রাকচার এগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এগুলো কিন্তু আসলে গঠনগত বৈশিষ্ট্য। এই গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে যখন আলাদা করা হবে তখন সেটাকে বলা হয় কোনো ব্যক্তির গঠনগত বৈশিষ্ট্যের বায়োলজিক্যাল ডেটা। আবার গঠনগত না হয়ে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও কিন্তু বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। সেই আচরণগত ইংলিশ হচ্ছে বিহেভিয়ারাল। তা বিহেভিয়ারাল বৈশিষ্ট্যগুলো কি কি আছে? ভয়েস, অর্থাৎ প্রত্যেকটি মানুষের কিন্তু ভয়েস বা কণ্ঠস্বর আলাদা, একই সাথে তার যে প্যাটার্ন বা চলার ধরন আলাদা, সিগনেচার আলাদা, তার হচ্ছে টাইপিং স্ট্রোক, কি স্ট্রোক, এই বিষয়গুলো আলাদা। তা এই আচরণগুলোর উপর ভিত্তি করেও কিন্তু প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জীবনকে আলাদা করা যায়। এজন্য বলা আছে যে কোনো ব্যক্তির গঠনগত আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করার পদ্ধতিকে বলা হয় বায়োমেট্রিক প্রযুক্তি। তাহলে আমরা বুঝলাম যে বায়োমেট্রিক প্রযুক্তি কি, যে বায়োমেট্রিক প্রযুক্তি হচ্ছে এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন আলাদা করব যে এর থেকে আলাদা, তখন সেটাকে বলা হয় বায়োমেট্রিক প্রযুক্তি। এবার আমরা আসি এই বায়োমেট্রিক প্রযুক্তিটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকমের উদ্দীপক হতে পারে, তোমাদের সব কিছু বুঝতে হবে। মূল বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি না বোঝো মুখস্থ হবে না, মুখস্থ হলেও পরীক্ষার খাতায় ভুলে যাবা তোমরা। একটা লাইন লিখতে গেলে দুই একটা গুরুত্বপূর্ণ শব্দ বাদ হয়ে গেলে তোমার সেই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু সঠিক হবে না, পরিপূর্ণ হবে না, তোমরা খুবই খারাপ রেজাল্ট করবে। এই জন্য তোমরা বুঝবে, বুঝে নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে না। আচ্ছা, যেটা বলতেছি যে বায়োমেট্রিক মেকানিজম বা প্রক্রিয়া বা কৌশল বা পদ্ধতি যে নামেই থাকুক না কেন বিষয়টা একই রকমের। আমরা আগে একটু এই ছবিটা দেখি, ছবিটা দেখলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। তোমরা একটু নিজেরা ভাবো, ধরো তোমরা আমাদের আজম খান কমার্স কলেজে ভর্তি হয়েছো স্টুডেন্টরা। তা তোমরা যদি এই করোনাকালীন পরিস্থিতি না থাকতো তাহলে আমরা প্রথমেই কি করতাম? তোমাদের হাজিরা নেয়ার জন্য আমরা কিন্তু ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করি না, আমরা বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করি। আমাদের কলেজে বায়োমেট্রিক ডিভাইস আছে। প্রথমে তোমাদের সবার রোল ধরে নোটিশ দিয়ে যে কোনো একদিন বা 2 দিন সবার আঙুলের ছাপ নেওয়া হতো। এবং এরপরে তোমাদের এই আঙুলের ছাপগুলোকে প্রত্যেকের রোল নাম্বারের সাথে ম্যাচ করে প্রত্যেকের নামে আলাদা আইডি ক্রিয়েট করে রাখা হতো। পরবর্তীতে তোমরা যখন ক্লাসে এসে আঙুলের ছাপ দিতা তখন তোমাদের ওই যে কম্পিউটারের ডাটা আঙুলের ছাপ একবার দেয়া আছে শুরুতে, তার সাথে ম্যাচিং করে তোমাদের কিন্তু হাজিরা হতো। তাহলে এটা থেকেই আমরা কিন্তু বুঝতে পারি যে কিভাবে করতে হবে। প্রথম কাজ হচ্ছে এনরোলমেন্ট করতে হবে, অর্থাৎ আমি যদি কোনো একটি ডিভাইস, ধরো আরেকজনের একটি মোবাইল ফোন, এখানে যদি তুমি তোমার আঙুলের ছাপ দাও, এটা কি নিবে? কখনোই নিবে না, কারণ তোমার নিজের আঙুলের ছাপটা এই মোবাইলের ভিতরে দেয়া নাই, অন্য কারো আঙুলের ছাপ দেয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এনরোলমেন্ট করানো, অর্থাৎ ডাটা অন্তর্ভুক্ত করা ওই ডিভাইসের মধ্যে। সেটা কিভাবে করা হয়? ধরো আমরা আঙুলের ছাপ দিয়ে একটা এক্সাম্পল দিলাম এনরোলমেন্ট। প্রথমে বায়োমেট্রিক স্যাম্পল নিব, অর্থাৎ যে কোনো মেশিনে, ধরো তোমার মোবাইল ফোনে অথবা আমাদের কলেজের বায়োমেট্রিক যে ডিভাইস আছে সেখানে আঙুলের ছাপ নিব। এই আঙুলের ছাপটাকে এটাকে বাইনারি কোডে রূপান্তর করা হবে, অর্থাৎ কম্পিউটারে এই আঙুলের ছাপটা এভাবে আসলে ছবি আকারে থাকবে না, এটা দ্বারা একটা কোড তৈরি হয়ে যাবে। এটাকে বলা হয় টেমপ্লেট এক্সট্রাকশন। এত জটিল ভাবে মনে না রাখলেও চলবে যে আঙুলের ছাপগুলো একটা কোডে রূপান্তর করা হয়। সেই কোডটা কম্পিউটারের মেমোরিতে স্টোরেজ করা থাকবে, অর্থাৎ সংরক্ষণ করা থাকবে, এবং এই সংরক্ষিত মেমোরির একটা অ্যাক্সেস থাকবে কম্পারেশনের জন্য, তুলনা করার জন্য, যাতে পরবর্তীতে কেউ আঙুলের ছাপ দিলে তার সাথে এটা তুলনা করা যায়। তাহলে প্রথমে আমরা কি করলাম? তোমাদের আঙুলের ছাপ নিলাম, সেটাকে কম্পিউটার ফরম্যাটে অর্থাৎ বাইনারিতে রূপান্তর করে জমা রাখলাম, এবং জমা রাখার পরে সেখানে আমরা তুলনার জন্য এই ডাটাগুলোকে ফ্রি করে দিলাম। এরপরে পরবর্তীতে ধরো তোমরা কলেজে এসেছো, কলেজে এসে যখন আঙুলের ছাপ দিয়েছো তখন ওই যে কম্পিউটারে তোমাদের যে ডাটা আছে তার সাথে যদি ম্যাচ করে তাহলে তোমরা কি পাবা? তোমাদের অ্যাক্সেস তোমরা হচ্ছে পাবা, অ্যাক্সেস অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ তোমরা সঠিক স্টুডেন্ট, এই রোলে এই স্যাম্পলে একজন স্টুডেন্ট আছে এবং তার হাজিরা হয়ে যাবে। আর যদি না থাকে কোনো ডাটা তাহলে তোমাদের অ্যাক্সেস ডিনাইড হবে। অর্থাৎ এখানে আমাদের কমার্স কলেজের বাইরে যদি ধরো সিটি কলেজের একজন স্টুডেন্ট এসে আঙুলের ছাপ দেয়, পরবর্তীতে তার ডাটা তো আমাদের কম্পিউটারে নাই, তখন তার অ্যাক্সেসটা ডিনাইড হবে। এইটাকেই বলা হয় বায়োমেট্রিক
প্রযুক্তি। তাহলে এটা আমরা একটু দেখি এর ডেফিনেশনটা যেভাবে লেখা আছে, আসলে এটা থেকেই এখানে লেখা আছে যে এই পদ্ধতিতে কম্পিউটারের ডেটাবেজে মানুষের বায়োলজিক্যাল ডেটা সংরক্ষিত করে রাখা হয়। এখানে বায়োলজিক্যাল ডেটা শুধু আঙুলের ছাপ দেওয়া হয়েছে, আসলে আঙুলের ছাপ না, ধরো ফেস রিকগনিশন হতে পারে, ভয়েস রিকগনিশন হতে পারে, অথবা রেটিনা স্ক্যান হতে পারে, অনেক কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। পরবর্তীতে বলা আছে যে বায়োমেট্রিক ডিভাইস কোনো ব্যক্তির গঠনগত আচরণগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে, এই যেটাকে আমি বললাম যে ডিজিটাল কোডে রূপান্তর করে, এবং এই কোডকে কম্পিউটারের সংরক্ষণ করে রাখে তুলনা করার জন্য। কার কার সাথে? পরবর্তীতে যদি কেউ দেয় সেই তুলনার জন্য। যদি ব্যবহারকারীর ব্যক্তিগত কোড কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তাহলে সংরক্ষণ করতে সক্ষম হয়। অর্থাৎ পরবর্তীতে ব্যবহারকারীরা যখন আঙুল দিবে, অথবা হচ্ছে তারা ফেস রিকগনিশনের জন্য ফেস প্লেস করবে অথবা রেটিনা প্লেস করবে, তখন যদি মিলে যায় ওই যে কম্পিউটারে ডাটা আছে, তাহলে কি হবে? শনাক্ত করতে সক্ষম হবে। এটাকেই বলা হয় বায়োমেট্রিক প্রক্রিয়া। এরপরে আমরা আসি, বায়োমেট্রিক প্রক্রিয়া অনেকগুলো আছে, অনেকভাবে বায়োমেট্রিক প্রক্রিয়া করা যায়। আমরা বলেছিলাম যে বায়োলজিক্যাল ডেটা এটা দুই ভাবে, এটা হলো গঠনগত ও আচরণগত ডেটার উপর ভিত্তি করে এগুলো অ্যানালাইসিস করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আমরা আসি ফেস রিকগনিশন সিস্টেম। ফেস রিকগনিশনে তোমরা বুঝতেই পারছো যে মুখমণ্ডল শনাক্তকরণ পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে আগে মুখমণ্ডলের একটা ছাপ এটা হচ্ছে কম্পিউটারে দেয়া হবে, এটা স্টোর করে রাখা হবে তুলনা করার জন্য। পরবর্তীতে আবার মুখমণ্ডল প্রেস করে যদি ম্যাচ করে তাহলে তার অ্যাক্সেস দেয়া হবে, এটাই। তাহলে ফেস রিকগনিশন সিস্টেম হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এমন এক ধরনের প্রোগ্রাম বা পদ্ধতি, কম্পিউটার প্রোগ্রাম না লিখলেও চলবে সহজভাবে, এমন এক ধরনের পদ্ধতি যার সাহায্যে মানুষের মুখের গঠন আকৃতি পরীক্ষা করে তাকে শনাক্ত করা হয়। মুখের আকৃতির গঠন, কারো মুখের আকৃতি লম্বা চওড়া, আবার নাক থেকে চোখের দূরত্ব, আবার হচ্ছে গিয়ে দুই চোখের মধ্যে ডিস্টেন্স, অনেক কিছু পরিমাপ করে কিন্তু এইভাবে আলাদা করা হয়। এখানে বলা আছে যে কি কি নেওয়া হয় এক্ষেত্রে। দেখো, এই পদ্ধতিতে কোনো ব্যবহারকারীর মুখের ছবিকে কম্পিউটারে সংরক্ষিত ছবির সাথে দুই চোখের মধ্যবর্তী দূরত্ব এটা দ্বারা বিচার করা হয়, নাকের দৈর্ঘ্য, নাকের ব্যাস, চোয়ালের কৌণিক পরিমাণ ইত্যাদি তুলনা করার মাধ্যমে তাদেরকে কিন্তু শনাক্ত করা হয় এই ফেস রিকগনিশন সিস্টেমে। এখানে আরো সূক্ষ্ম করার জন্য এই ব্রুর আকৃতি, তারপর হচ্ছে তাদের যে কি বলা হয় তাদের হচ্ছে কপালের প্রশস্ততা, এগুলো অনেক বিষয় বিবেচনা করে কিন্তু তাদেরকে শনাক্ত করা হতে পারে। এরপরে আমরা আসি যে চোখের আইরিশ ও রেটিনা স্ক্যান, এটাও একটা বা আমরা গঠনগত আকৃতি পরিমাপের একটা পদ্ধতি, এর মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা যায়। তাহলে এখানে কি করা হয় আমরা একটু দেখি যে বায়োমেট্রিক প্রযুক্তিতে শনাক্তকরণের জন্য চোখের আইরিশকে আদর্শ অঙ্গ হিসেবে গ্রহণ করা হয়। এটাকে কেন আদর্শ? কারণ প্রত্যেকের এই আইরিশ কিন্তু ভিন্ন আকৃতির, এই জন্য এটাকে একটা আদর্শ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। একজন ব্যক্তির চোখের আইরিশের সাথে অন্য ব্যক্তির চোখের আইরিশ এর প্যাটার্ন মিলবে না, একজনের সাথে আর একজনের মিলবে না, প্রত্যেকের চোখের আইরিশের প্যাটার্ন ভিন্ন। আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে চোখের চারিপার্শ্বে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ ও পরীক্ষা করা হয়, এবং রেটিনা স্ক্যান পদ্ধতিতে চোখের পেছনের অক্ষিপটের মাপ ও রক্তের লেয়ারের পরিমাপ বিশ্লেষণ ও পরিমাপ করা হয়। এখানে দুইটি বিষয় কিন্তু চলে এসেছে, একটি হচ্ছে আইরিশ শনাক্তকরণ আর একটি হচ্ছে রেটিনা। তাহলে আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে চোখের চারিপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করা হয়। চোখের চারপাশে যে রঙিন বলয়টা আছে এই রঙিন বলয় যদি বিশ্লেষণ করা হয় তাহলে সেটিকে বলা হয় হচ্ছে আইরিশ শনাক্তকরণ পদ্ধতি। এবং রেটিনা স্ক্যান পদ্ধতিতে চোখের পেছনে অক্ষিপটের মাপ ও রক্তের লেয়ার পরিমাপ করা হয়। অর্থাৎ চোখের পেছনে, এই যে চোখের পেছনে যে অক্ষিপট অর্থাৎ যেটাকে আমরা বলি চোখের পাতা, এটার মাপ এবং রক্তের লেয়ারের পরিমাপ, এর ভিতরে দেখবা চোখের ভিতরে রক্তের লেয়ার আছে, এই রক্তের লেয়ারের পরিমাপ বিশ্লেষণ করে কিন্তু রেটিনা স্ক্যান করে ব্যক্তিকে আলাদা করা হয়। উভয় পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ডিভাইসের সামনে দাঁড়াতে হবে। এটা এই লাইনটা অগুরুত্বপূর্ণ, কারণ স্থির করে না দাঁড়ালে এই যন্ত্রটা কখনোই রেটিনা স্ক্যানের জন্য বা আইরিশ স্ক্যানের জন্য যে যন্ত্র এটা আলাদা করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম কিভাবে আইরিশ ও রেটিনা স্ক্যান করে। এরপরে আমরা আসি ফিঙ্গারপ্রিন্ট, এটা সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশে খুব ব্যবহার হয়। তোমরা জানো বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার হয়েছে, পাসপোর্ট করার সময় এখন কিন্তু সকল পাসপোর্ট বায়োমেট্রিক সিস্টেমে দেওয়া হয়, অর্থাৎ আঙুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক, একই সাথে তোমার ফেস রিকগনিশন, অনেকগুলো প্রযুক্তির সমন্বয় কিন্তু এই পাসপোর্ট যেটাকে এখন বলা হয় এমআরপি, মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। এখানে বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। তাহলে এখানে দেখি আমরা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি কিভাবে কাজ করে একটু আমরা জানবো। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একজনের আঙুলের ছাপ
বা টিপসই অন্য কোনো মানুষের আঙুলের ছাপ বা টিপসইর সাথে মিলে না। আমরা জানি যে প্রত্যেকের আঙুলের ছাপ ডিফারেন্ট। তাহলে এই আঙুলের ছাপ যেহেতু মেলে না, তার মানে এর মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তিকে শনাক্ত করতে পারবো, তাই না? অবশ্যই আমরা এর মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করতে পারবো। এই প্রক্রিয়ায় প্রথমেই আঙুলের ছাপ ডেটাবেজে সংরক্ষণ করা হয়, অর্থাৎ এই প্রক্রিয়ায় প্রথমে আমরা আঙুলের ছাপকে ডেটাবেজে সংরক্ষণ করব। ডেটাবেজে সংরক্ষণ, যেমন আমি যদি আমাদের কলেজের কথা বলি, যে তোমাদের বায়োমেট্রিক ছাপ নিতাম, তাহলে একদিন নোটিশ দিয়ে সবার আঙুলের ছাপ আমাদের কম্পিউটারে স্টোর করে রাখতাম। সেটাই এখানে বলা আছে, যে কম্পিউটারে সংরক্ষণ করা হয়, পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট রিডারের মাধ্যমে আঙুলের ছাপ ইনপুট নিয়ে ডেটাবেজে সংরক্ষিত আঙুলের ছাপের সাথে তুলনা করে, ওই যে আমি পদ্ধতিটা দেখিয়েছিলাম ওই একই পদ্ধতি, পরবর্তীতে তোমরা যখন হাজিরা দেবা তখন তোমাদের আঙুলের ছাপ প্রেস করলেই কম্পিউটারে আঙুলের ছাপ তোমাদের যে একটা দেয়া আছে তোমাদের নামে, ওর সাথে তুলনা করে তোমাদেরকে কিন্তু আলাদাভাবে শনাক্ত করা যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এরপরে আমরা আসি ভয়েস রিকগনিশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে দেখবা যে ভয়েস রিকগনিশন, তোমরা প্রথমে মোবাইল ফোন যারা ব্যবহার করো, স্মার্টফোন, তারা কিন্তু ভয়েস রিকগনিশন সিস্টেমের সাথে পরিচিত। চাইলে লক করতে পারো, মোবাইলের সিকিউরিটি ম্যানেজ করতে পারো, গুগলে কোনো কিছু সার্চ করতে পারো। একবার ভয়েস দিলে সেই ভয়েসের মাধ্যমে তোমরা কিন্তু গুগলে অনেক কিছু সার্চ করতে পারো। তাহলে এখানে আমরা ভয়েস রিকগনিশন সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ভয়েস রিকগনিশন পদ্ধতিতে সকল ব্যবহারকারীর কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে প্রথমে ডেটাবেজ। তাহলে মূল কথা আমরা এখান থেকে পাচ্ছি যে প্রথমেই ডেটাবেজে সংরক্ষণ করতে হবে, প্রথমেই ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এই পদ্ধতিতে একটা প্রোগ্রামের মাধ্যমে ভয়েসকে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে এবং একজন ব্যবহারকারীর কণ্ঠকে ডেটাবেজে সংরক্ষিত ভয়েস ডেটা ফাইলের সাথে তুলনা করে। তাহলে এখানে প্রথমেই হচ্ছে, আমরা জানি যে যাই বলি না কেন সেটা প্রথমে সংরক্ষণ করতে হবে, দেন তুলনা করে তাকে শনাক্ত করবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের খাতায় থাকবে। তাহলে প্রথমে কি করতে হবে, একজন ব্যবহারকারীর ভয়েসকে কম্পিউটারে বা মোবাইল ফোনে তোমরা দিবা, সংরক্ষণের জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে। তারপরে পরবর্তীতে যখন সেই ভয়েসটি দিবা এবং সেটা যদি সংরক্ষিত ভয়েসের সাথে মিলে যায় তুলনা করে, তাহলে কিন্তু ওই ব্যক্তিকে বা তোমাকে শনাক্ত করা যাবে। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ভয়েস রিকগনিশন সিস্টেমটি কাজ করে। এরপরে আমরা বায়োমেট্রিক প্রযুক্তি মোটামুটি শেষ করলাম এবং এই যে বিষয়গুলো তোমাদের আলোচনা করিয়েছি, এই বিষয়গুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো, আশা করি যে কোনো রকমের কোশ্চেন খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার দিতে পারবা। সুতরাং এই ভিডিও লেকচারগুলো তোমরা বারবার দেখবা, দরকার হয় অনেকবার দেখে তোমরা মুখস্থ করার মতো চেষ্টা করবা। আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু নতুন একটি টপিক নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স বিষয়টি কি? বায়ো ইনফরমেটিক্স বিষয়টি খুবই সহজ, আমরা যদি একটু ডেফিনেশনটা লক্ষ্য করি বুঝতে পারবা। বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা, এটা সায়েন্সের এমন একটি শাখা যেখানে কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। তাহলে এখানে মনে রাখতে হবে বায়ো ইনফরমেটিক্সে কয়টি জিনিস ব্যবহার করা হয়? তিনটি জিনিস ব্যবহার করা হয়। কি কি? একটা হলো কম্পিউটার প্রযুক্তি, 2 নম্বরে হচ্ছে ইনফরমেশন থিওরি, এন্ড থার্ড হচ্ছে গাণিতিক জ্ঞান, ম্যাথমেটিক্যাল নলেজ। এই জিনিসগুলো ব্যবহার করে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা হয়। ওই যে বায়োলজিক্যাল ডেটা কয় ভাগে আমরা ভাগ করলাম? 2 ভাবে, একটা হচ্ছে গঠনগত আর একটা হচ্ছে আচরণগত। এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। তাহলে এই ডেফিনেশনটা তোমরা আমার মনে হয় অনেকে ধরে ফেলছো, যে বায়ো ইনফরমেটিক্স হলো বায়োমেট্রিক্স প্রযুক্তিটি কিভাবে কাজ করে সেই প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানের যে শাখায়, সেটি কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বায়োমেট্রিক নিয়ে আলোচনা করা হয়। আর এই বায়োমেট্রিক নিয়ে আলোচনা করতে গেলে কি কি লাগে? কম্পিউটার প্রযুক্তি লাগে, ইনফরমেশন থিওরি লাগে, এন্ড ম্যাথমেটিক্যাল নলেজ লাগে। এগুলো ছাড়া কিন্তু এগুলো অ্যানালাইসিস করা যায় না। আমার মনে হয় যে আজকালকার ছেলেমেয়েরা, তোমরা অবশ্যই হচ্ছে সিআইডি নামে যে একটা প্রোগ্রাম হয় সনি আটে, এটা দেখবা। এটা দেখে থাকলে তোমরা অবশ্যই ডক্টর সালুকের কথা তোমাদের মনে পড়বে। ডক্টর সালুকে কি করে, সে কিন্তু এই যে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে। যেহেতু সে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে, তাহলে তার কাজটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ সে কিন্তু অ্যানালাইসিস করে কম্পিউটার দিয়ে, ইনফরমেশনের সাহায্যে গাণিতিক জ্ঞানকে কাজে লাগিয়ে বলে এই যে অমুকের ডিএনএ এর সাথে অমুকের ডিএনএ 60% মিলে গিয়েছে। তাহলে এই যে 60% ক্যালকুলেশন করতে গাণিতিক জ্ঞান কিন্তু প্রয়োজন হয়েছে, কম্পিউটারও ব্যবহার করা হয়েছে এবং ইনফরমেশন থিওরিও নিতে হয়েছে। এগুলো সমন্বয়ে, অর্থাৎ এই বিজ্ঞানটাকেই বলা হয়, অর্থাৎ বায়োমেট্রিক নিয়ে আলোচনা করা হয় যে বিজ্ঞানে, সেটি কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। এখানে বলা আছে যে বায়ো ইনফরমেটিক্সে যে সকল ডেটা ব্যবহার
করা হয় সেগুলো হলো ডিএনএ ব্যবহার করা হয়, জিন ব্যবহার করা হয়, অ্যামিনো অ্যাসিড ব্যবহার করা হয়, নিউক্লিক অ্যাসিড ব্যবহার করা হয়। অর্থাৎ এই বিষয়গুলো ব্যবহার করেই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের কাজ করা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে আসলে বায়ো ইনফরমেটিক্সে কি কি জিনিস ব্যবহার করা হয়, কি কি ডেটা ব্যবহার করা হয়। এখানে আমরা পাচ্ছি যে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড এই বিষয়গুলো কিন্তু ব্যবহার করা হয়। এরপরে আমরা আসি এই অধ্যায়ের সর্বশেষ টপিক, এবং এই অধ্যায় না সরি এই বায়োমেট্রিক এবং বায়ো ইনফরমেটিক্স রিলেটেড সর্বশেষ টপিক, এটির মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই বিষয়টি কি আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বিষয়টি কি? দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতিতে টেকনোলজি প্রয়োগ করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। অর্থাৎ এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা কথা বলা আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো যেখানে জিন নিয়ে আলোচনা করা হয়, জিন নিয়ে আলোচনা করে নতুন প্রজাতি উদ্ভাবন করা হয়। অর্থাৎ তোমরা জানো যে বিভিন্ন রকমের আমরা কিন্তু এখন কৃষি পণ্য, তারপরে বিভিন্ন রকমের ফল, এগুলো কিন্তু বাজারে পাচ্ছি, যেগুলোতে মাছ, এগুলো আমরা মুরগি বা বিভিন্ন প্রাণী পাচ্ছি, যেগুলোতে কিন্তু জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তোমরা দেখবা যে বিভিন্ন রকমের ফল হচ্ছে, 2-3টি ফল মিশ্রণ করে একটি ফল বানানো হচ্ছে। আবার হচ্ছে মাছ দেখবা যে দ্রুত বর্ধনশীল মাছের জিন কোন হচ্ছে কম দ্রুত বর্ধনশীল মাছের ভিতরে দিয়ে মাছটাকে দ্রুত বর্ধনশীল, আমরা আগে তেলাপিয়া মাছ খেতাম ছোট ছোট সাইজের, এখন বড়, কই মাছ খেতাম ছোট ছোট সাইজের, এখন বড় হয়েছে। এরপরে হচ্ছে এই যে আমরা অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি। আবার তোমরা দেখো ফলের গাছ, একটি কুল গাছে অনেক রকমের কুল হওয়া সম্ভব। আবার আম গাছকে কেটে কিন্তু তোমরা দেখবা যে একটি আম চারাকে কেটে অনেক রকমের আমের জাত উদ্ভাবন করা যায়। এগুলোকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ জিনকে আলাদা করে যখন আমরা নতুন কোনো প্রজাতি তৈরি করব তখন সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি বা টেকনোলজি ব্যবহার করা হয়, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজটি করতে, অর্থাৎ এই যে নতুন নতুন জাত বানাতে হচ্ছে, প্রজাতি তৈরি করতে হচ্ছে, বিজ্ঞানীরা যে করছে, এইটা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করছে তারা, সেই পদ্ধতিকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই টেকনোলজি সম্পর্কে একটু ডিটেলসে যাই, যে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত দু জায়গা কেটে খণ্ডিত কে আলাদা করে অন্য এক ডিএনএ অণুর নির্দিষ্ট জায়গায় সংযুক্ত করার ফলে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। বিষয়টি হচ্ছে এরকম, খেয়াল করো যে একটি ডিএনএ অণুর যে কোনো একটা প্রজাতি থেকে, ধরো তোমরা একটা আম গাছ থেকে, তাহলে আম গাছের একটি ডিএনএ অণুকে কি করতে হবে? ডিএনএ অণুর খণ্ডিত দুই জায়গা অর্থাৎ দুই পাশ কেটে খণ্ডিতকে আলাদা করে আমরা আলাদা করলাম অন্য এক ডিএনএ অণুর, ধরো অন্য একটা ভালো ভালো জাতের আমের, তার ডিএনএ অণুর নির্দিষ্ট জায়গায় সংযুক্ত করব। আমরা সংযুক্ত করার ফলে যে নতুন ধরনের একটা ডিএনএ পাবো তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা চারা, প্ল্যান্ট উইথ নিউ ট্রেট, নতুন প্রজাতির একটা চারা হয়েছে। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমারফেসিয়েন্স, এই 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 সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ কে আলাদা করা হচ্ছে, সেই ডিএনএ এর সাথে নতুন ডিএনএ ম্যাচ করে নতুন এক রকমের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হচ্ছে, এবং সেই রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা ট্রান্সপ্ল্যান্ট করে আমরা দেখতে পাচ্ছি নতুন রকমের এক রকমের উদ্ভিদ তৈরি হয়েছে। তাহলে এই প্রযুক্তিকে বলা হয় আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে আজকে আপাতত এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ।